নার্সিং ভর্তি পরীক্ষার্থীরা ফার্স্ট টাইমার, সেকেন্ড টাইমার অথবা থার্ড টাইমার যাই হোক না কেন, পড়ালেখা শুরু করো। আমাদের এই পুরো সিরিজে আমরা এই ক্লাসগুলো তোমাদেরকে ফ্রি দিয়ে দিচ্ছি, যাতে করে তোমাদের হেল্প হয়। এবং খেয়াল রাখবা যে এটা পুরো একটা সিরিজ থাকবে। আর আজকে বাংলার প্রথম ক্লাসে বাংলার সব থেকে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে সমাস। সমাসটাকে আমরা বেশ কয়েকটা ভাগে বিভক্ত করব। আজকে 3 নম্বর ভাগের মধ্যে প্রথম ভাগটা আমরা করব। প্রথম ভাগটা আমরা দেখব। চলো ভিডিওটা শুরু করতেছি, এবং তোমাদেরকে কিছু ইনফো তোমাদেরকে আমি একটু শুরুতেই দিয়ে রাখি। তুমি যখনই আমার এই ভিডিও দেখো না কেন, সবসময় মাথায় রাখবা যে আমাদের একটা কোর্স চলমান থাকে সব সময়। যেই কোর্সটা এনরোল করলে আর কিছুর প্রয়োজন হয় না। অর্থাৎ তুমি এই কোর্সে অ্যাডমিট হইলে এক্সট্রা করে যে 20-30 টাকার ছোট বই ওইগুলো কেনা লাগবে না। আমরা এত মোটা একটা বই তোমার বাসায় পাঠিয়ে দিব। আরো বিস্তারিত জানতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। এবং আরেকটা কথা বলে রাখি, আমি তো তোমাদের বাংলা ক্লাস নিচ্ছি, তোমাদের তো আরো অন্যান্য শিক্ষক আছে। তো ক্লাস দেখলে বুঝতে পারবা যে ক্লাসের কোয়ালিটি কিরকম। এখন তো আমার দেখতেছো। আবারও বলে রাখতেছি, এই কোর্সের বাইরে এক্সট্রা একটা অক্ষর অন্য কোনো জায়গা থেকে দেখতে হবে না। আমাদের সাকসেস রেট সবকিছু দেখতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, সবকিছু এখানে আরো বিস্তারিত জানতে পারবা। এখন চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করতেছি। শুরুতে তোমাদেরকে আমি একটু বলে দিচ্ছি যে বাংলার সব থেকে গুরুত্বপূর্ণ টপিক আমার মতে হচ্ছে সমাস, তোমাদের নার্সিং ভর্তি পরীক্ষার জন্য। এবং খেয়াল রাখতে হবে যে এই সমাস থেকে আসলে কি ধরনের প্রশ্ন আসে, আমরা রিল্যাক্সে পড়বো। যদি আমরা খুব বেশি তাড়াহুড়া করি তাহলে সমাস জিনিসটা আমরা বুঝবো না। তাহলে চলো শুরু করতেছি। খেয়াল রাখবা যে সমাস এই বিষয়টাকে একটু ব্যঙ্গ করে বলা হয় 6 মাস, মানে 6 মাস। এটা শিখতে নাকি 6 মাস মতো সময় লাগে, মানে লং টাইম লাগে। বিষয়টা আসলে এরকম না। আমরা চাইলে এটাকে খুবই আহ সহজে আয়ত্ত করতে পারি। তো চলো আমরা দেখতেছি সমাস আসলে কি জিনিস। দেখো, শুরুতে এখানে বেশ কিছু রিডিং অংশ ব্যবহার করা আছে, তোমাদেরকে এই জিনিসগুলো পড়তে হবে। ঠিক আছে, তোমাদেরকে এই জিনিসগুলো কিন্তু দেখতে হবে। এগুলো তোমরা একটু দেখে নিবা। প্রথমেই হচ্ছে সমাস মানে হচ্ছে কি বলতো? সমাস মানে সংক্ষেপ, মিলন বা একাধিক পদের এক পদীকরণ। মানে একসাথে মিলে আমরা সেটাকে ছোট করতেছি, সংক্ষেপ করতেছি, এটাকে বলা হচ্ছে সমাস। এক কথায় বললাম। ঠিক আছে, সমাস কি জিনিস বুঝছো তো? ধরো যে তোমাকে একটা কিছু উদাহরণ দেওয়া যাক। যাই হোক, আমরা এই বইটা কিন্তু মনির চৌধুরী স্যারের বই, আমার ফেভারিট একটা বই ব্যাকরণের জন্য। আমরা এই বইটা ইউজ করতেছি। এই বইয়ের উপরে আমরা আসলে মানে এটা বস লেভেলের বই আর কি। তো দেখো, আমি একটা ছোট উদাহরণ দিই যে কিভাবে আমরা আসলে ছোট করতেছি। নেই পরোয়া যার, এটা একটা বড় বাক্য ছিল না? এটাকে একসাথে আমরা বলতেছি বেপরোয়া। এই যে ছোট করতেছি, বেপরোয়া ছোট হয়ে গেল। এই ছোট করাটাকে বলা হয় সংক্ষেপ, মিলন বা একাধিক পদের এক পদীকরণ, এক কথায় সমাস। এখন এইখান থেকে আমাদেরকে আসলে কি ধরনের প্রশ্ন ফেস করতে হবে, চলো ওইটা তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। দেখো, সমাস থেকে আসলে আমাদেরকে কি ধরনের প্রশ্ন ফেস করতে হবে, তোমাদেরকে এটা একটু আমি দেখানোর চেষ্টা করছি। শুরুতে খেয়াল রাখবা যে আমাদের সমাস চিনতে হবে। ঠিক আছে, চিনতে হবে। তোমার পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসবে, তোমাকে বলবে যে এটা কোন সমাস, ওটা কোন সমাস, এরকম করে দিবে। যেমন ধরো নাও যে বেপরোয়া, বেপরোয়া কোন সমাস, তখন তোমাকে এখানে আনসার করতে হবে। ঠিক আছে, এটা একটা প্রশ্নের ক্যাটাগরি ছিল। দ্বিতীয়টা হচ্ছে যে এই বেপরোয়ার ব্যাস বাক্য কি। নেই পরোয়া যার, এটা হচ্ছে ব্যাস বাক্য। কি কি ওগুলো আমি তোমাদেরকে পরে শিখাচ্ছি, ব্যাস বাক্য কি জিনিস এটা পরে শিখাচ্ছি। তবে এই যে ভাঙলাম, এই ভাঙাটাও তোমাদেরকে জানতে হবে। অর্থাৎ ব্যাস বাক্য কি বললাম, ব্যাস বাক্য। এই দুইটা জিনিস যদি তোমরা, আরো অনেক ধরনের ক্যাটাগরি আছে কিন্তু, তবে এই দুইটা ক্যাটাগরি যদি তোমরা শিখো তাহলে নার্সিং এর জন্য অন্তত এনাফ হয়ে যায়। এর বাইরে তোমাদের আর কিছু লাগে না। তো আমরা যেটা করবো, আমাদের প্ল্যানটা কি, আমরা শুরুতে চেনার কাজটা করব। সমাস যে কয়েক প্রকার আছে, সমাস তো বিভিন্ন প্রকার আছে। আপাতত আমরা আমাদের মনি চৌধুরী স্যারের বই অনুযায়ী 6 প্রকার। তো এগুলো তোমাদেরকে আগে চিনতে হবে। চেনার শেষে আমরা লাস্টের দিকে গিয়ে ব্যাস বাক্য দেখবো। ব্যাস বাক্যের ভেজাল আমরা শুরুতে নিতে চাচ্ছি না, আগে আমরা চিনবো। তাহলে চলো আমরা শুরু করতেছি, আগে আমরা চেনার কাজটা শুরু করি। তবে এ ব্যাপারে আরো বেশ কিছু ইনফরমেশন তোমাদেরকে না দিলেই নয়। এই বিষয়গুলো না জানলে তোমরা সমাসের বেসিক তোমাদের ক্লিয়ার হবে না। যেমন দেখো, খুব ভালো করে খেয়াল করবা। আমি তোমাদেরকে এই জিনিসটা দেখাই। এখানে দেখতে পাচ্ছ, আশা করি দেখতে পাচ্ছ, বিলেত ফেরত আর বিলেত হতে ফেরত। তো এই যে ছোটটা দেখতে পাচ্ছ, এই ছোটটাকে ভাঙায় এই বড়টা আমরা অলরেডি পাইছি। ছোটটাকে ভাঙানোর মাধ্যমে আমরা বড়টা পাইছি। কোনটাকে কি বলে ওইটা আমরা একটু দেখব। এই যে যেটা বড়টা তোমরা দেখতে পাচ্ছ, এই বড়টার নাম কি কি জানো? এই বড়টার নাম হচ্ছে ব্যাস বাক্য। বড়টার নাম হচ্ছে ব্যাস বাক্য। 99% ক্ষেত্রে আমরা ব্যাস বাক্য এই ওয়ার্ডটা ইউজ করে থাকি। তবে আমরা চাইলে এটাকে সমাস বাক্যও বলতে পারবো, আমরা বিগ্রহ বাক্যও বলতে পারবো। বড় ব্যাস বাক্য, বড়, বড় অংশটা ব্যাস বাক্য, সবসময় মাথায় রাখতে হবে। বড় ব্যাস বাক্য, ক্লিয়ার? আচ্ছা, তাহলে বড়টার নাম কি? সমাস বাক্য, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। এখন এই যে ছোটটা দেখতে পারতেছো, এই ছোটটার নাম আসলে কি, এটা আমরা একটু দেখি। দেখো, ছোটটার নাম হচ্ছে সমস্ত পদ। ছোটটার নাম কি? ছোটটার নাম হচ্ছে সমস্ত পদ। ভালো করে মাথায় রাখো। তবে এর নাম আরো আছে। যেমন সমস্ত পদকে আমরা সমাসবদ্ধ পদও বলতে পারি, আবার আমরা সমাস নিষ্পন্ন পদও বলতে পারি। তবে তুমি খালি মনে রাখবে এইগুলো সাধারণত পরীক্ষায় আসে না, জাস্ট বেসিকের জন্য তোমাদেরকে বলতেছি। ঠিক আছে? আচ্ছা, এরপর আরেকটা বিষয় খেয়াল রাখবা যে দেখো,
এই যে এটার নাম কি বলতো, আমি মাত্র তোমাদেরকে পড়াইলাম, এটার নাম হচ্ছে সমস্ত পদ। এখন এই সমস্ত পদের মধ্যে আবার দুইটা পদ আছে না, একাধিক পদ আছে, এক কথায় একের বেশি। এই প্রত্যেকটা পদকে আমরা কি বলবো, এই প্রত্যেকটা পদকে আমরা সমস্যমান পদ বলবো। কি বলবো? সমস্যমান পদ বলবো। তার মধ্যে এই শুরুতে যেটা আছে এটাকে আমরা বলবো, এই শুরুতে বিলাত এই অংশটাকে আমরা বলবো পূর্বপদ, মানে যেটা শুরুতে থাকবে, পূর্বে থাকবে, অর্থাৎ আগে থাকবে, আগে, সেটাকে আমরা বলবো পূর্বপদ। আর যেটা পরে থাকবে, পরবর্তীতে থাকবে, এটাকে আমরা বলবো কি বলতো, উত্তর পদ। পূর্ব উত্তর, পূর্ব উত্তর, উত্তর মানে পরে, বুঝছো? উত্তরকালের গল্প সংগ্রহ, তোমরা এই গ্রন্থটার নাম শোনো নাই? তো উত্তর মানে হচ্ছে পরে, আর পূর্ব মানে আগে। আগের অংশটাকে বলতেছি কি বলতো, পূর্বপদ, পরের অংশটাকে বলতেছি উত্তরপদ। আচ্ছা, আমি একটু তোমাদের সামনে একটু সারাংশ করে দেই। সারাংশ হচ্ছে, বড়টাকে আমরা বলবো ব্যাস বাক্য, সমাস বাক্য বা বিগ্রহ বাক্য। ছোটটাকে আমরা বলবো সমস্ত পদ। ওই ছোটটার মধ্যে প্রত্যেকটাকে আবার আমরা বলবো সমস্যমান পদ। ওই সমস্যমান পদের মধ্যে পূর্বে যেটা থাকবে সেটাকে পূর্বপদ বলবো, পরে যেটা থাকবে সেটাকে উত্তরপদ বলবো। দ্যাটস ইট। এটাই ছিল আমাদের বেসিক। এখন চলো সমাস কত প্রকার, কি কি, এইটা আমরা একটু জানার চেষ্টা করি। দেখো, নতুন বই অনুযায়ী এইখানে কিছু তারতম্য থাকতে পারে, তবে আমরা শুরুতে মনি চৌধুরী স্যারের বই যেটা বলছে সেটা একটু দেখার চেষ্টা করি। উনি বলেছেন যে সমাস হচ্ছে 6 প্রকার। কয় প্রকার ভাইয়া? সমাস হচ্ছে 6 প্রকার। একটু বড় করবো নাকি? সমাস হচ্ছে কয় প্রকার বলো তো? সমাস হচ্ছে 6 প্রকার। যেমন এই যে দেখো, দ্বন্দ্ব, কর্মধারয়, তৎপুরুষ, বহুব্রীহি, দ্বিগু এবং অব্যয়ীভাব। কথা বোঝা গেছে? আচ্ছা, দ্বন্দ্ব, কর্মধারয়, তৎপুরুষ, বহুব্রীহি, দ্বিগু এবং অব্যয়ীভাব। এখন তোমাদেরকে ক্লাসের শুরুতে বলছি, আমাদের কাজ হচ্ছে দুইটা, আমাদেরকে চিনতে হবে এবং দ্বিতীয়ত আমাদের ব্যাস বাক্য পারতে হবে। যেমন ধরো, যে প্রশ্ন কিরকম পরীক্ষায় আসবে তোমাদেরকে একটু বলি। এই যে বিলেত হতে ফেরত, আমরা এইটাই আবার একটু বিবেচনা করি। তোমাকে পরীক্ষায় দিবে কি জানো, যে বিলেত ফেরত কোন সমাস, তখন তোমাকে নির্ণয় করতে হবে যেটা আসলে কোন সমাস। বা এভাবে ওনারা বলতে পারে, বিলেত ফেরত এর ব্যাস বাক্য কি, ব্যাস বাক্য দিয়ে ফেলতে হবে। দ্যাটস ইট। এই দুইটা প্রশ্ন তোমাদের 98% ক্ষেত্রে এসে থাকে। আর বাকিগুলা অন্যান্য বিভিন্ন আছে, ওগুলো পড়তে পড়তে তোমাদেরকে বলে দিব। এখন একটু খেয়াল করো তো ভাইয়া, তাহলে চলো আমরা শুরুতে দ্বন্দ্ব সমাসটা জানা শুরু করি। এখানে আরো অনেক কথা বলছে, যে দ্বিগু সমাস যেটা আছে না, এটাকে আবার কেউ কেউ কর্মধারের মধ্যে, যে দ্বিগুটাকে কর্মধারের মধ্যে ইনক্লুড করছে, করে বলে যে সমাস হচ্ছে 5 প্রকার। তো এরকম অনেক আরো কথা আছে, এগুলো আমরা পরে জানার চেষ্টা করবো। তা আমরা কিন্তু অলরেডি জেনে গেছি যে আসলে এইগুলা কি জিনিস। আচ্ছা, এখন একটু পরের দিকে আসো। দ্বন্দ্ব সমাস নাম কি? মাথায় রেখো কিন্তু, দ্বন্দ্ব সমাস। এখন দ্বন্দ্ব সমাসটা তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি এইটা আসলে কেমন জিনিস। দেখো, আমি তোমাদেরকে এখানে একটু ছোট করে দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, এই যে হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এখন আরামসে খেয়াল করো তো দ্বন্দ্ব সমাস কি জিনিস। অনেকে বলে, এই যে যেমন ধরো যে হাত পা, এই যে হাত পা। আচ্ছা, আমরা তো দেখলাম বিলেত ফেরতের ব্যাস বাক্য করলে বিলেত হতে ফেরত দিতে হচ্ছে, এটা লিখতে হচ্ছে। তাহলে হাত পা, নাক কান, বুক পিঠ, তোমরা দেখতেছো যেটা, যে এগুলোর মধ্যে হাইফেন দেওয়া, তাই না? তার মানে কি আমরা এটা ধরে নিব যে হাইফেন দেওয়া থাকলেই আমরা সেটাকে দ্বন্দ্ব সমাস বলতে পারতেছি? হাইফেন দেখলেই এটা কি বলতে পারবো? না। 100% ক্ষেত্রে বলতে পারবো না, তবে 99% ক্ষেত্রে আমরা বলতে পারবো যে হ্যাঁ, হাইফেন দেখলেই আমরা বলবো যে এটা দ্বন্দ্ব সমাস। আবার এই দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্য করা ইজি। কিভাবে জানো? এই হাইফেনটাকে উঠায় দিয়ে জাস্ট এখানে উ বসাই দিবা, হাত ও পা, ব্যাস বাক্য হয়ে গেছে। মাথা মুন্ডু, এটা হচ্ছে মাথা ও মুন্ডু, ব্যাস বাক্য হয়ে গেছে। অর্থাৎ হাইফেন উঠাই দিয়ে যদি আমরা ও বসাই দেই, ব্যাস বাক্য আমাদের তৈরি হয়ে যায়। এটাই দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস খুবই ইজি। কথা বোঝা গেছে? তাহলে দ্বন্দ্ব সমাস কি জিনিস আরেকটু তোমাদের কাছে এক্সপ্লেইন করি। দ্বন্দ্ব সমাসে আমরা কি দেখবো, দেখো তো, ব্যাস বাক্য করার সময় আমরা জাস্ট হাইফেনটাকে উঠাই দিলে ও বসাই দিলেই হয়ে যাচ্ছে। আর হাইফেন থাকলে আমরা 99% ক্ষেত্রেই চিনতে পারতেছি সেটা দ্বন্দ্ব সমাস। তবে বাকি 1% ক্ষেত্রে আমরা কিভাবে চিনবো? দেখো, দ্বন্দ্ব সমাস হচ্ছে এমন একটা জিনিস যেগুলো সাধারণত আমাদের দৈনন্দিন জীবনে আমরা এই ধরনের কথা বলে থাকি। যেমন ধরো যে আয় ব্যয়, জমা খরচ, ছোট বড়, নাক কান, 9 6, ঘর দুয়ার, দয়া মায়া, ধুতি চাদর, মানে অর্থাৎ আমরা এই যে হচ্ছে নামাজ কালাম, আমরা এরকম করে ছোটবেলায় কেন সবসময় তো বলে থাকি। এবং সমাসের যে বাকি 5টা প্রকারভেদ আছে, ওইগুলো যদি তুমি জানো, তখন দেখবা এই দ্বন্দ্ব সমাস সব থেকে আলাদা। অর্থাৎ দ্বন্দ্ব সমাস চিনতে কোনো পাবলিকেরই ভুল হয় না, কারোই ভুল হয় না, এটা খুবই ইজি, সবাই পারে। বুঝতে পারছো? বাকি কোনোটার সাথে এটার মিল নাই। তাহলে বুঝতে পারছো? আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পারছো দ্বন্দ্ব সমাস আসলে কি জিনিস। ও, আরেকটা কথা বলতে ভুলে গেছি। আচ্ছা দেখো তো, এখানে যে কথা বলা আছে না, দেখো তোমার পরীক্ষায় এ ধরনেরও প্রশ্ন আসতে পারে। এই যে মা বাপ, এটা কোন শব্দ যোগে? এটা কিন্তু মিলনার্থক। তারপর হচ্ছে হাত পা, অঙ্গবাচক, মানে কোন অর্থে এটা প্রকাশ করা হয়েছে। যেমন ধরো যে এই যে কাপড় চোপড়, এটা সমার্থক শব্দ যোগে।
তো এই জিনিসগুলো তোমরা একটু দেখে নিবা ধীরে সুস্থে। এটা ক্রিয়া বিশেষণ যোগে এগুলো কিন্তু আসে। ওই যে বললাম না যে 98% ক্ষেত্রে ওই প্রশ্নগুলো ফেস করবার, বাকি 2% হচ্ছে এই ছোটখাটো প্রশ্নগুলা। আবার হচ্ছে আসল নকল, এগুলো হচ্ছে বিশেষণ যোগে গঠিত হয়েছে। তো এই পাশের এই জিনিসগুলো তোমরা একটু দেখে নিবা, ঠিক আছে? আর চেনাতে কোনো সমস্যা থাকলো না, হাইফেন দেখলে আমরা চিনতে পারতেছি, দৈনন্দিন জীবনে ব্যবহার করি, আবার মাঝখানে ও দিলে আমাদের ব্যাস বাক্য হয়ে যাচ্ছে। তাহলে দ্বন্দ্ব সমাস আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, দ্বন্দ্ব সমাস ক্লিয়ার হয়ে গেছে, এখন একটু এই দিকে আসো তো। এখানে অলোক দ্বন্দ্ব নামে একটা দ্বন্দ্ব আছে, অলোক দ্বন্দ্ব। এই অলোক দ্বন্দ্বটা তোমাদেরকে একটু দেখে নিতে হবে, কারণ এটা একটু এক্সেপশন টাইপের আর কি। যেমন হচ্ছে দুধে ভাতে, জলে স্থলে, দেশে বিদেশে, হাতে কলমে। এখানে খেয়াল করবা কি যে দুধে ভাতে সব জায়গায় এ, জলে স্থলে এ হচ্ছে একটা বিভক্তি, সপ্তমী বিভক্তি। সরি সরি সরি, আচ্ছা একটু পরে আমরা বিভক্তি দেখবো, তখন এখানে তোমাদেরকে একদম পুরোটা বিস্তারিত বুঝাই দিব, ঠিক আছে? এখন খেয়াল করো, এটা একটা বিভক্তি এ, এ একটা বিভক্তি, এ বিভক্তি হারায় যাচ্ছে না, লোপ পাচ্ছে না, এখানেই আছে দুধে ভাতে। এই এ বিভক্তিওয়ালা যেগুলো আছে এগুলাকে আমরা অলোক দ্বন্দ্ব বলতেছি, দুধে ভাতে, দেশে বিদেশে, এগুলো একটু মাথায় রাখো। এখন চলো আমরা কর্মধারয় সমাসটা আমরা একটু খেয়াল করব। কর্মধারয় সমাস, ঠিক আছে? আচ্ছা, কর্মধারয় সমাসে আমি তোমাদেরকে বলবো আমাদেরকে 7টা লাইন মুখস্থ করতে হবে। আমরা যদি 7টা লাইন মুখস্থ করতে পারি, 7টা লাইন যদি আমরা মুখস্থ করতে পারি, তাহলে কর্মধারয় সমাস আমরা কমন পাবোই পাবো। চলো তোমাদেরকে একটু প্রমাণ দেওয়ার চেষ্টা করতেছি। যেমন ধরো যে এখানে কর্মধারয় সমাসটা একটু খেয়াল করো। তুমি এই যে 1 নাম্বার কি কি মনে রাখবো, আমি একটু তোমাদেরকে দাগাই দিচ্ছি। হ্যাঁ, আমি এখান থেকে কি দাগাইতে পারবো? আচ্ছা, আচ্ছা এখান থেকে আমি দাগাইতে পারবো না। আচ্ছা, এখানে একটু খেয়াল করো, আমি তোমাদেরকে একটু দেখাই। 1 নাম্বার যে জিনিসটা তোমরা দেখবা সেটা হচ্ছে নীল যে পদ্ম। এই উদাহরণটা মুখস্থ করবা। কয়টা দিলাম? একটা দিলাম, এক হাতে রাখো। নীল যে পদ্ম, এক মুখস্থ রাখলা। পলিথিন উড়ে আসতেছে বাতাসে, চিন্তা করা যায়? আচ্ছা, এটা এক। তারপরে আমরা একটু নিচের দিকে যাই, আমরা একটু নিচের দিকে যাই। এই যে দেখো, এখানে বলছে যে চালাক সেই চতুর, অর্থাৎ যে সে, যে সে। আচ্ছা, যে সে এটা যদি মনে রাখতে পারো, তাহলে যিনি তিনি কি মনে রাখা যাবে না? এই দুইটা কিন্তু একই গোয়ালেরই গুরু। তো তুমি খালি মনে রাখবা যে চালাক সেই চতুর, চালাক চতুর। দুইটা আমরা মুখস্থ করলাম, ঠিক আছে? দুইটা মুখস্থ করছি। আচ্ছা, এবার আমরা নিচের দিকে আসি, এবার আমরা নিচের দিকে আসি, দুইটা মুখস্থ করছি কিন্তু। আচ্ছা, এরপরে 3 নাম্বারটা একটু দেখো তো। মহান যে নবী তাকে বলা হচ্ছে মহানবী। 3 নাম্বারটা আমরা মুখস্থ করলাম, 3টা মুখস্থ হয়েছে। এরপরে আরেকটু নিচের দিকে আসো, আরেকটু আমরা নিচের দিকে আসবো। এই যে দেখো, এখানে 4 নাম্বার হচ্ছে সিংহ চিহ্নিত আসন। এটা মুখস্থ করবা, 4টা মুখস্থ হয়েছে। আচ্ছা, এরপরে দেখো ভ্রমরের ন্যায় কেশ, ভ্রমর কৃষ্ণ কেশ, এটা মুখস্থ করব। 5টা মুখস্থ হয়েছে। নিচের দিকে আসো, 5টা মুখস্থ হয়েছে, 5টা। আচ্ছা, লাস্ট ওয়ান, এটা হচ্ছে ক্রোধরূপ অনল, ক্রোধানল। 6টা মুখস্থ করছি। মোটমাট কয়টা মুখস্থ করছি? এই 6টা আমরা মুখস্থ করব। এগুলা আর নোট করবা, ভিডিও হচ্ছে ব্যাক করে নিয়ে এগুলো নোট করবা। এখন এই 6টা নোট করলে আসলে কি হবে? মাত্র 6টা লাইন মুখস্থ করতে হবে। তাতে সুবিধা কি জানো? আমি তোমাকে সুবিধাগুলো একটু বলে দিচ্ছি। দেখো, তুমি পড়ছো ক্রোধরূপ অনল, এটা ক্রোধানল হয়। তোমার পরীক্ষায় যদি আসে বিষাদরূপ সিন্ধু, তুমি কি উত্তর করতে পারবা না? পারবা তো, কারণ তুমি পড়ছো ক্রোধরূপ অনল, তোমার পরীক্ষা আসছে বিষাদরূপ সিন্ধু, কোনো সমস্যা নাই তো। তুমি পড়ছো তুষারের ন্যায় শুভ্র, ন্যায়, ন্যায় থাকলে সেটা কি হয়? আমরা এখন পড়তেছি কি? কর্মধারয় সমাস পড়তেছি। তুমি জানো ন্যায় এই শব্দওয়ালা যেগুলো থাকে সেগুলো কর্মধারয় সমাস হয়। তাহলে তোমাকে যদি দেয় অরুণের ন্যায় রাঙা, তুমি কি জানবা না যে এটা কর্মধারয় সমাস হবে? অবশ্যই জানবা। তুমি পড়ছিলা, দেখো সিদ্ধ যে আলু, মানে মাঝখানে যে আছে, মাঝখানে কি বলছি? মাঝখানে যে আছে। সরি, সিদ্ধ আলু তুমি এটা পড়ো নাই। তুমি পড়ছো মহান যে নবী। কিন্তু তোমার পরীক্ষা যদি আসে যে কু যে অর্থ, তুমি জানো না যে মাঝখানে যে থাকলে এই যে ওয়ালাগুলা কি হয়? কর্মধারায় হয়। তাহলে তুমি কেন এটা উত্তর করতে পারবা না? মহতি যে কীর্তি, সুন্দরী যে লতা, সবগুলো এগুলো আমরা পড়ছি না? তারপরে দেখো তো, যে চালাক সেই চতুর, তোমার পরীক্ষা আসছে যিনি জজ তিনি সাহেব, তুমি উত্তর করতে পারবা না? পারবা কিন্তু। নীল যে পদ্ম, এটা কিন্তু আমরা অলরেডি আনসার করে ফেলছি, ওই যে দেখলাম না মহান যে নবী। আচ্ছা, তার মানে আমরা এখান থেকে বুঝতে পারলাম এই 6 সেন্টেন্সকে যদি আমরা চিনতে পারি, তাহলেই আমরা কর্মধারয় সমাসটাকে পুরোটা চিনতে পারতেছি। আমাদের কাজ শুধুমাত্র 6টা সেন্টেন্স চেনা এবং এই 6টার ব্যাস বাক্যটা করতে পারা।
তাহলে আমরা বাকি সবগুলো অটোমেটিক চিনতে এবং করতে পারবো। কথা বোঝা গেছে? একটা ছোট্ট সমস্যা তোমাদেরকে বলে দিই। এতক্ষণ তো শিখলাম কর্মধারয় সমাস কিভাবে চিনতে হয়। আচ্ছা, তোমার মাথায় কি এই প্রশ্নটা আসছে যে ধরে নাও আমরা একটু নিচের দিকে যাচ্ছি, এই যে দেখো আমরা পড়ছি কি তুষারের ন্যায় শুভ্র, এটা তুষার শুভ্র হয়, এটা আমরা পড়ছি। কিন্তু তোমাকে পরীক্ষায় দিছে ভ্রমর কৃষ্ণ কেশ, এটা কোন সমাস? আচ্ছা, তুমি জানো যে মাঝখানে ন্যায় দন্ত নয় জফালা আকার আর অন্তস্থ ন্যায় এইটা থাকলে কর্মধারয় হয়, তুমি এটা জানো। কিন্তু তোমাকে ওইখানে দিছে যে দেখো ভ্রমর কৃষ্ণ কেশ, মানে এটা তো ভেঙে দিবে না, ব্যাস বাক্য সহ তো আর ভেঙে দিবে না, তোমাকে দিছে ভ্রমর কৃষ্ণ কেশ। এখন তুমি কিভাবে দেখবা? তুমি তো দেখছিলা ওই ন্যায় থাকলে হয়, কিন্তু তোমাকে তো আর ব্যাস বাক্য দেয় নাই পরীক্ষাতে, তোমাকে দিছে এই যে এই পুরাটা ভ্রমর কৃষ্ণ কেশ। তাহলে কি করবা? এই জন্যই ব্যাস বাক্য আমাদেরকে পড়তে হবে। আমাদের সমাস থেকে আনসার করার সব থেকে পূর্ব শর্ত হচ্ছে আমাদেরকে ব্যাস বাক্যও পড়তে হবে। তোমাকে তো আর ব্যাস বাক্য করে পরীক্ষায় তৈরি করে দিবে না। তুমি হচ্ছে পড়ে গেছো, দেখো তুমি পড়ে গেছো মুখ চন্দ্রের ন্যায়, ন্যায় থাকলে হয়, পুরুষ সিংহের ন্যায় চলে আসছে, তুমি কি করবা? অতএব আমাদেরকে ব্যাস বাক্য পারতে হবে, তাহলে আমরা সমাসটা ইজিলি আনসার করে দিতে পারবো। আর ব্যাস বাক্যটাই আমরা শেষের পার্টে দেখার চেষ্টা করব। আপাতত আমরা এ পর্যন্ত দেখবো, কর্মধারয় পর্যন্ত দেখে আমাদের এই প্রথম পার্টটা সমাপ্ত করব। ঠিক আছে? তাহলে আমরা কি বুঝলাম? ব্যাস বাক্য জানলে সমাস পারা একদম ইজি। ব্যাস বাক্য কিভাবে করতে হয় এটা লাস্টের দিকে শেখাবো। আপাতত ধরে নাও তুমি ব্যাস বাক্য পারো, ওইটার উপরে ভিত্তি করে তোমাদেরকে আমি চেনা শেখাচ্ছি। আচ্ছা, ঠিক একইভাবে তুমি পড়ছো কি দেখো তো, ও এই যে দেখো ক্রোধ রূপ অনল, এটা তুমি পড়ছো ক্রোধ রূপ অনল, রূপ রূপ থাকলে কর্মধারয় হয়। পরীক্ষাতে আসছে বিষাদ সিন্ধু, তুমি এটার ব্যাস বাক্য জানো যে বিষাদ রূপ সিন্ধু, অর্থাৎ রূপ থাকলে আমাদের কি হচ্ছে বলতো, এটা কর্মধারয় সমাস হচ্ছে, আমরা এটা জানি। ঠিক আছে? তাহলে আমরা সব এখন থেকে কর্মধারয় সবগুলো উত্তর করতে পারবো না, সব কমন থাকবে এই 6টা যদি তুমি মুখস্থ করো তাহলে। এখন তোমাদেরকে আরেকটা জিনিস শিখাই। দেখো কর্মধারয়ের মধ্যে আবার বেশ কয়েকটা ভাগ আছে। মধ্য পদলোপী কর্মধারয়, উপমান কর্মধারয়, উপমিত কর্মধারয়, রূপক কর্মধারয়। আমরা কি করব? এগুলো আমাদেরকে একটু দেখে নিতে হবে। রূপক কর্মধারয়টা একবারে ইজি, দেখো ব্যাস বাক্যের মধ্যে রূপ থাকলে সেটাকে রূপক কর্মধারয় বলা, সিম্পল জিনিস। অর্থাৎ তোমাকে কিন্তু ব্যাস বাক্য জানতে হবে, ব্যাস বাক্য না জানলে কিন্তু তুমি বুঝবে না যে কোনটা রূপক কর্মধারয়। ব্যাস বাক্যের মধ্যে রূপ আছে, সো আমরা ওটাকে রূপক কর্মধারয় দিয়ে দিতেছি। ব্যাস বাক্যের মধ্যে রূপ, অতএব রূপক কর্মধারয়। এখন আর এই যে দেখো মধ্য পদলোপী কর্মধারয়, নাম কি বলছে? মধ্য পদলোপী, মাঝখানের পদটা লোপ পায় বা হারায় যায়। যেমন ধরো যে এই যে তোমাদেরকে আমি একটু দেখাই, এখানে দেখো সিংহ চিহ্নিত আসন, ব্যাস বাক্যের মাঝখানে যে পদটা আছে এটাকে যদি আমরা কেটে দিলাম, তাহলে কি হলো? সিংহ আসন। এই যে দেখো সিংহাসন হয়ে গেছে। সাহিত্য বিষয়ক সভা, মাঝখানে যে পদটা আছে লোপ যদি পাই বা কেটে যদি যায় তাহলে সাহিত্য সভা, দেখছো হয়ে গেছে। অর্থাৎ আমরা ব্যাস বাক্যের মাঝখানের পদটাকেই যদি কেটে দিই, তাহলে আমরা যদি পেয়ে যাই, তাহলে আমরা সেটাকে কি বলতেছি? মধ্য পদলোপী, অর্থাৎ মাঝখানের পদ লোপ পায় বা হারায় যায়, এটাই মধ্য পদলোপী, এর বেশি কিছুই না। এখন উপমান আর উপমিত, এটা তোমাদের কাছে খুবই কঠিন লাগে। উপমান কর্মধারয়, উপমিত কর্মধারয়, সিম্পল জিনিস, আমি তোমাদেরকে বুঝাই দিই। অনেক কথা আছে, এটা নিয়ে এক্সট্রা ভিডিও ইউটিউবে চলমান আছে, আমাদের অত কিছুর দরকার নাই। জাস্ট একটা কথা মনে রাখবা, আজকে থেকে উপমান আর বলবা না, এটাকে বলবা উপমানা। কি বলবা? উপমানা। কেন উপমানা বলতেছি? কারণ উপমানা, না অর্থাৎ এন এ না, এন এ না। কি এখান থেকে মনে রাখবো? এন ফর নাউন, এন ফর কি বলতো? নাউন, এ ফর এডিজে মানে অ্যাডজেক্টিভ। ঠিক আছে? অর্থাৎ নাউন প্লাস অ্যাডজেক্টিভ যদি থাকে তাহলে সেটাকে আমরা উপমান বলবো, আর যদি নাউন প্লাস নাউন থাকে তাহলে উপমিত বলবো, অর্থাৎ নাউন প্লাস অ্যাডজেক্টিভ না থাকলে সেটাকে আমরা উপমিত বলবো। তোমরা কি ব্যাপারটা ধরতে পারছো কেন এটার মধ্যে প্যাচ লাগতেছে? আসলে ঘটনা হচ্ছে, দেখো ভ্রমরের ন্যায় কৃষ্ণকেশ, এটা এখানেও ন্যায় আছে, আবার এই যে উপমিত এখানেও ন্যায় আছে। তো কোন ন্যায় কখন কি হবে? অনেকে বলে যে ন্যায় মাঝখানে থাকলে সেটা উপমান হবে, আর যদি লাস্টে থাকে তাহলে সেটা উপমিত হবে। এটা সম্পূর্ণ ভুল ধারণা, এমন অনেক উদাহরণ আছে যেগুলোতে এই নিয়ম খাটবে না। তাহলে আমরা কি করবো বলতো? আমরা দেখবো নাউন প্লাস অ্যাডজেক্টিভ যদি থাকে তাহলে সেটাকে উপমান বলবো, আর যদি নাউন প্লাস অ্যাডজেক্টিভ না থাকে তাহলে সেটাকে উপমিত বলবো। যেমন ধরো যে তুষার শুভ্র, দেখো তো তুষার মানে হচ্ছে বরফ, বরফ এটা কি? এটা কি নাউন না? অবশ্যই নাউন। আর শুভ্র মানে সাদা, এই সাদা এটা কি? অবস্থা প্রকাশ করতেছে, ওইটাকে ডিফাইন করতেছে, সো এটা অ্যাডজেক্টিভ। দেখছো না হয়ে গেছে। অরুণের ন্যায় রাঙা, এই যে দেখো অরুণ রাঙা, অরুণটা হচ্ছে নাউন, আর রাঙা মানে রঙিন, রং দিয়ে রাঙায় রাঙায় গেছে আর কি, অবস্থা প্রকাশ করতেছে, সো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে নাউন প্লাস অ্যাডজেক্টিভ। ঠিক একইভাবে যতগুলো দেখবা, কিন্তু এই যে দেখো নিচের ক্ষেত্রে দেখো চন্দ্রমুখ, চন্দ্র মানে চাঁদ, এটাও নাউন, মুখ এটাও নাউন, সিংহ এটাও নাউন, পুরুষ এটাও নাউন। দ্যাটস ওয়াই এটা কিন্তু উপমিত হচ্ছে। সিম্পল জিনিস বুঝাতে পারছি?
তাহলে নাউন প্লাস অ্যাডজেক্টিভ থাকলে সেটাকে উপমান বলবো, আর যদি নাউন প্লাস অ্যাডজেক্টিভ না থাকে তাহলে সেটাকে আমরা উপমিত বলবো। সিম্পল জিনিস খেয়াল রাখতে হবে যে উপমানা বলতে হবে, মানা, এন প্লাস এ, এই জিনিসটা মনে রাখার জন্য, দ্যাটস ইট। এ হচ্ছে আমাদের ব্যাপার স্যাপার। তাহলে আমরা একটু এক্সপ্লেন করে আমরা কি কি শিখছি। আমরা শুরুতে কর্মধারয় সমাসের 6টা উদাহরণ দেখছি। ভাইয়া 6টা উদাহরণ মুখস্থ করাইছে। 6টা উদাহরণ পারলে নাকি কর্মধারয় সমাসের সব পারা যায়। হ্যাঁ, কথা 100% সত্য। এরপরে ভাইয়া আমাদেরকে কিছু প্রকারভেদ দেখাইছে, আমরা সেই প্রকারভেদগুলো দেখছি। রূপক কর্মধারয়ের মধ্যে রূপ থাকলে আমরা সেটাকে রূপক কর্মধারয় বলতেছি। যদি উপমানা উপমান তো মাত্র বুঝাইলাম, আর মধ্য পদলোপী, মধ্যের পদ যদি উঠে যায় তাহলে সেটাকে মধ্য পদলোপী বলা হয়। এই ছিল আমাদের কর্মধারয়। আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা আরেকটা ভাগ শিখবো, তারপরে লাস্ট আরেকটা পার্ট আসার মাধ্যমে আমরা সমাস এই সম্পূর্ণ টপিকটা শেষ করতে সক্ষম হবে। আল্লাহ হাফেজ।